প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু আপনাদের দরবারে আজকে একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি নিবন্ধ নিয়ে এসেছি। নিবন্ধের নাম গতকাল ভূমিকাতে বলেছি, একজন বাঙালি। এই একজন বাঙালি পর্বে পর্বে প্রচারিত হতে থাকবে এবং সম্পূর্ণ করতে প্রায় 2 মাস টাইম লেগে যাবে। আপনাদেরকে ধৈর্য ধরে অনুরোধ করছি, আপনারা আমাদের বাঙালি জাতির উৎপত্তি, তার ভূগোল, ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতি, সাহিত্য সম্পর্কে অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও জানতে পারবেন, সেটুকুই আমি দেবার চেষ্টা করব। আজকে একজন বাঙালির প্রথম পর্ব আরম্ভ হতে যাচ্ছে। প্রথম পর্বের সূচনাতেই আমরা একটু আমাদের জাতীয় সঙ্গীতটা গেয়ে শোনাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুগণ, আমাদের প্রথম পর্বের সূচনায় এই বঙ্গের যিনি প্রতিষ্ঠা পর্বের রাজা, প্রতিষ্ঠা লগ্নের রাজা, তার সম্পর্কে আলোচনা করছি। প্রথম রাজার নাম বঙ্গ। ঋগ্বেদে বলা হয় পৃথিবীর আদিমতম গ্রন্থ। ঋগ্বেদকে বলা হয় পৃথিবীর আদিমতম গ্রন্থ। এর মধ্যে আমরা সর্বপ্রথম বঙ্গের নামটি পাই। ইউরোপে পণ্ডিতগণের মতে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 অব্দে বেদ রচিত হয়, কিন্তু ভারতীয় মতে বেদের রচনাকাল 5500 বছর পূর্বে। এ নিয়ে অনেক মতবাদ আছে, এর মধ্যে আমাদের যাবার দরকার নেই। আমরা বাঙালি, অত প্যাঁচফোর বুঝি না। আমরা সোজা পথে গিয়ে দেখতে চাই ঋগ্বেদের প্রথম মন্ত্রটি অগ্নিকে নিয়ে লেখা, কাজেই মানব সভ্যতায় আগুন আবিষ্কারের পরেই যে বেদ লেখা শুরু হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। এখানে আমরা বেদের রচনা লিখতে বসিনি, ওটাই পর্যন্ত থাক। আমাদের দরকার সে আদি রাজা বঙ্গের সন্ধান করা। এবার সেদিকেই অগ্রসর হওয়া যাক। ঋগ্বেদের একজন মন্ত্রদ্রষ্টা ঋষির নাম ছিল দীর্ঘতমা। তিনি আর্যাবর্ত অর্থাৎ আজকের উত্তরপ্রদেশ থেকে বহিষ্কৃত হয়েছিলেন আর্য সমাজ দ্বারা। অন্যান্য ঋষিরা তাকে একটি ভেলায় করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। সেই ভেলায় দীর্ঘতমা ঋষি ভাসতে ভাসতে একসময় এক কূলে এসে উপনীত হন। যে কূলে এসে তিনি উপনীত হন সেটা ছিল ভারতবর্ষের পূর্ব উপকূল। এই দেশে তখন বালি নামে এক রাজা রাজ্য করতেন। তিনি গঙ্গা নদীর ঘাটে স্নান করতে এসে এই ভেলার উপর একটি মানুষকে দেখতে পান এবং সেই আর্য মানুষটি, যা রূপগুণ অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, তাকে দেখে রাজা মুগ্ধ হয়ে তাকে তুলে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। এরপর এই মণিপুত্রের, দীর্ঘতমা পুত্রের পরিচয় জানতে পেরে রাজা তার বিয়ের ব্যবস্থা করেন। এই বিয়ে নিয়ে একটু জটিলতার সৃষ্টি আছে প্রাচীন ইতিহাসে। কেউ কেউ বলে থাকেন রাজার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি এই ঋষিপুত্র দীর্ঘতমার দ্বারা তার স্ত্রী গর্ভের সন্তান উৎপাদন করেন। কিন্তু অন্য এক মতে বলা হয় যে রাজা বালির কন্যা ছিল, তার নাম সুদেষ্ণা। এই সুদেষ্ণার সঙ্গেই দীর্ঘতমা ঋষির বিয়ে দেওয়া হয় এবং তার ঔরসে 4টি সন্তান, মোট 7টি সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু আমরা 4টি প্রধান সন্তানের নাম এখানে উল্লেখ করব। সুদেষ্ণার গর্ভে দীর্ঘতমার ঔরসে যে পুত্রদের জন্ম হয়, এক এক করে তাদের নাম বলছি।
প্রথম পুত্র অঙ্গ, তারপরের জন বঙ্গ, তারপরের জন কলিঙ্গ, তারপরের জন পপ্রু এবং শুম্ভ। বলি তার অধীনস্থ 3টি প্রদেশে সুদেষ্ণার 3 পুত্রকে রাজা হিসেবে মনোনীত করেন। তখনকার দিনে রাজার নাম অনুসারেই ভূখণ্ডের নাম হতো। কাজেই অঙ্গ যে দেশের রাজা হন সে দেশের নাম হয় অঙ্গরাজ্য। বর্তমানে এটা বিহার। বঙ্গ যে ভূমির রাজা হন, বঙ্গের নাম অনুসারে সেই ভূমির নাম হয় বঙ্গদেশ, বর্তমানে যা আমাদের বঙ্গভূমি বা বাংলাদেশ। কলিঙ্গের নাম অনুসারে দেশের নাম হয় কলিঙ্গ, বর্তমানে এটি উড়িষ্যা। এই নামকরণ কাল্পনিক বলে ভাবার কোনো অবকাশ নেই, কারণ ভারত সভ্যতার প্রারম্ভেই কোনো বিশিষ্ট ব্যক্তি, নদী, সাগর বা বিশেষ জাতির নামে দেশের নামকরণ করা হতে এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যেমন রাজা দুষ্মন্ত রানী শকুন্তলার পুত্র ভরতের নামে ভারতবর্ষের নাম। সিন্ধু নদ থেকে হিন্দুস্তান বা সিন্ধুস্তান, আমেরিগো থেকে আমেরিকা, ইন্না থেকে ইরান, পার্শ্ব থেকে পারস্য প্রভৃতি দেশের নাম হয়। এমনিভাবে রাজার নাম, যেমন সগর রাজার নাম থেকে সাগরের নাম, ভগীরথের নাম থেকে ভাগীরথী নদী ইত্যাদি, এইভাবে নামকরণ হয়েছে। ইউরোপীয় ঐতিহাসিক ও নৃতাত্ত্বিকেরা বঙ্গদেশের উৎপত্তি সম্পর্কে নানাভাবে বাংলা নামের ব্যাখ্যা প্রদান করেছেন। তাদের মধ্যে কখনো বঙ্গ, কখনো বঙ্গাল, কখনো বাঙ্গাল, এইভাবে অপভ্রংশ হতে হতে একসময় বাংলাদেশ স্থায়ী নাম ধারণ করে। এই সমস্ত পণ্ডিতেরা তাদের গবেষণাকালে ঋষি দীর্ঘতম এবং তার পুত্র বঙ্গের প্রতি কোনো গুরুত্বই আরোপ করেননি। একথার অর্থ এই হতে পারে যে পশ্চিমা ইতিহাসবিদগণ আমাদের অতীত ঐতিহ্যকে ধামাচাপা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু এই বাপের নাম ভুলিয়ে দেওয়ার যত সহজ, দেশ, পাহাড়, নদী, দিন, মাস, বছর এবং বিভিন্ন পরম্পরাক্রমে যে সমস্ত নাম উঠে এসেছে সে সমস্ত নাম তো ভুলিয়ে দেওয়া বা মুছে ফেলা অত সহজ নয়। পাঠকের এই পরম্পরার ধারাটি আমাদের স্মরণ রাখতে হবে, যে পরম্পরার ধারাবে আমাদের দেশ, জাতি এবং সংস্কৃতি এবং আমরা এসেছি। এজন্য আমি আরেকটু উল্লেখ করতে চাই, প্রাচীন যুগে রাজা পৃথু ব্যাপকভাবে এই ভূমিতে কৃষিকাজের প্রচলন করেছিলেন এবং তার নাম স্মরণীয় করে রাখবার জন্য ভারতীয়রা পৃথুর নাম অনুসারে দেশের ভূখণ্ডের নাম দিয়েছিলেন পৃথিবী। তেমনি ধ্রুব খুব পপুলার রাজা ছিলেন, জনপ্রিয় রাজা ছিলেন। তার নামে দেশের মানুষেরা একটি তারার নামকরণ করেছিল, যেটি ধ্রুব তারা। আবার আমাদের দেশে নারীদেরকেও অতীতকালে অবহেলা করা হয়নি। অধিকাংশ নদীর নাম বিদুষী নারীদের নামে রাখা হয়েছিল। 2 জন নক্ষত্র বিজ্ঞানী অরুন্ধতী ও স্বাতী, এই 2 জনের নামে আকাশে 2টি নক্ষত্র রয়েছে। ভারত নামের উৎসের কথা তো আগেই আমি বলেছি আপনাদেরকে। এসবই আমাদের পরম্পরা। এই পরম্পরা সূত্রেই বঙ্গভূমির প্রথম রাজার নাম বঙ্গ এবং তার নামেই দেশের নাম। এখন প্রশ্ন, বঙ্গ কি বাঙালি ছিলেন? তখন কি বাংলা ভাষা ছিল? এ 2টি প্রশ্নে আজকে দিনে অবান্তর। কারণ সেই ধূসর অতীতের কথা আমরা কিভাবে বলবো, কিভাবেই বা জানব? তবে অনুমান করে কিছু বলা যেতে পারে যা ধারণামূলক। বঙ্গের পিতা আর্য হলেও তার মাতা ছিলেন অনার্য কন্যা। সেকালের মাতৃতান্ত্রিক পরিবারের বিধান অনুসারে মায়ের পরিচয় পুত্রের পরিচয় হতো। কাজে মাতা এবং পুত্র দুজনেই এই ভূমির সন্তান। বড়জোর বঙ্গকে হাইব্রিড বা দোআঁশলা বলা যেতে পারে। আজকে নৃতাত্ত্বিকেরাও তো বলেছেন বাঙালি সংকর জাতি। তাহলে আমাদের এই সংকরত্ব গোড়া থেকেই ঘটেছিল। এই মত অবস্থায় বঙ্গকে আর একজন বাঙালি বলা যেতেই পারে। বঙ্গকে আমরা একজন বাঙালি বলতেই
পারি, তখন কি বাংলা ভাষা ছিল? হ্যাঁ ছিল, অন্য রূপে, অন্যভাবে। মানব জাতি ও তার সংস্কৃতি বিভিন্ন ধারায় বিবর্তিত হতে হতে যেমন আজকের অবস্থানে পৌঁছেছে, তেমনি বাংলা ভাষাও বিবর্তনের ধারায় আজ পূর্ণতা লাভ করেছে। বাঙালি জাতিও বহু বিবর্তনের মধ্য দিয়ে এই বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং এই নিবন্ধটি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।